প্রথম অধ্যায়টি ছিল গ্রহরূপে পৃথিবী, তাই তো? সেটা সম্পূর্ণ আমরা কমপ্লিট করেছি। এরপরে এসছি কি দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়টি কি? পৃথিবীর গতিসমূহ। আজকে আমরা এই পৃথিবীর গতিসমূহ সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ সূচনা টাইপের পড়াশোনা করব এবং তার একটা বেসিক ধারণা সেটা আমরা তুলে ধরব। এখন আমরা জানি যে সৌরজগতের কেন্দ্রে কে অবস্থান করে? সৌরজগতের কেন্দ্রে অবস্থান করে সূর্য। আর এই সূর্যকে কেন্দ্র করে এর চারিপাশে আবর্তন করতে থাকে কে? বিভিন্ন গ্রহগুলি, তাই তো? বিভিন্ন গ্রহগুলি সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে তার চারিপাশে আবর্তন করতে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মূলত পৃথিবীর আবর্তন গতি এবং পরিক্রমণ গতি সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? আমরা এর আগে কি বলেছিলাম? সৌরজগতের সূর্য সহ অন্যান্য গ্রহ ও উপগ্রহগুলি যে ছায়াপথের মধ্যে অবস্থান করছে সেই ছায়াপথকে কি বলা হচ্ছে? আকাশগঙ্গা ছায়াপথ। তাহলে সেই আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্রবিন্দুতে রয়েছে সূর্য এবং তারই একটা গ্রহ হলো পৃথিবী, যে গ্রহে একমাত্র প্রাণের স্পন্দন রয়েছে এবং এখানে জল, বায়ু, মাটি, আলো সবকিছুর উপস্থিতি রয়েছে, যার কারণে এখানে উদ্ভিদ ও প্রাণীর বসবাসের একটা পরিস্থিতি বা উপযুক্ত পরিবেশ গড়ে উঠেছে। তাহলে আমরা যদি একটা পৃথিবীর চিত্র অঙ্কন করি, এই চিত্রটা অঙ্কন করলে দেখতে পাবো যে পৃথিবীর মাঝ বরাবর 63.5 কোণে হেলে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত একটি অক্ষরেখা চলে গেছে, তাই তো? এই অক্ষরেখাটা কত ডিগ্রি কোণে হেলে থাকে? 63.5 কোণে হেলে থাকে। এই হেলে থাকার কারণে আমরা দেখতে পাই যে সূর্য রশ্মি সর্বত্র সমানভাবে পড়ে না, কোথাও তির্যকভাবে পড়ে আবার কোথাও লম্বভাবে পড়ে। যেখানে লম্বভাবে পড়ে সেখানে সূর্যের আলোটা বেশি পায়, ফলে সেখানে কি হয়? মূলত সেখানে তাপমাত্রাটা বেশি থাকে। আবার যেখানে তির্যকভাবে পড়ে সেখানে কি হয়? সেখানে তাপমাত্রাটা কম হয়। রয়েছে সেই অক্ষরেখাকে কেন্দ্র করে পৃথিবী 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে একবার পূর্ণবার এক পাক ঘুরে আসে। সেই এক পাক ঘুরে আসাকে বলা হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। ঠিক আছে? এই আবর্তন গতির ফলে আমরা মূলত কি কি হয় সেগুলো জেনে নেব। আবর্তন গতির ফলে 1 নম্বর মূলত দিন রাত হয়। কি হয়? দিন রাত হয়। কিভাবে দিন রাত হয় আমরা একটু আলোচনা করি। যে পৃথিবী যখন তার নিজের অক্ষকে কেন্দ্র করে ঘুরতে থাকে তখন
যে অংশটা সূর্যের সম্মুখভাগে এসে পড়ে সেই অংশটা সূর্যের কিরণ পড়তে থাকে, ফলে সেই অংশে কি হয়, সেই অংশের আলোকিত হয়, অর্থাৎ সেই অংশটা দিন বিরাজ করে। আর ঠিক তার অপোজিট সাইডে সেটা কি হচ্ছে, সূর্যের আলোর বিপরীতে অবস্থান করছে, ফলে এখানটায় তখন কি বিরাজ করবে, বিপরীত সাইডে রাত্রি বিরাজ করবে। তাহলে পৃথিবীর আবর্তন গতির ফলে 1 নম্বর কি হয়ে থাকে, দিন রাত্রি হয়ে থাকে। এরপরে 2 আমরা বলবো, 2 নম্বর বলবো যে সূর্যোদয় ও সূর্য অস্ত, সূর্যোদয় ও সূর্যাস্ত। দেখ, পৃথিবী তার অক্ষকে কেন্দ্র করে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে আমরা সূর্যকে পূর্ব দিকে উদিত হতে দেখতে পাই এবং পশ্চিম দিকে অস্ত যেতে দেখতে পাই। তাহলে পৃথিবী তার অক্ষকে কেন্দ্র করে কোন দিক থেকে কোন দিকে আবর্তন করছে, পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে, যে কারণে সূর্য পূর্ব দিকে উদিত হচ্ছে আর পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। তাহলে আমরা আবর্তন গতির ফলে 1 নম্বর কি দেখলাম, দিন রাত্রি, 2 নম্বর কি দেখলাম, সূর্যোদয় ও সূর্যাস্ত। 3 নম্বর আমরা কি বলতে পারি, 3 নম্বর আমরা বলতে পারি যে উদ্ভিদ এবং প্রাণী জগতের বসবাসের একটা উপযুক্ত পরিবেশ সৃষ্টি হচ্ছে। কি বললাম, উদ্ভিদ ও প্রাণীর বসবাসের উপযুক্ত পরিবেশ। আচ্ছা, আমাদের পৃথিবী যদি স্থির থাকতো, পৃথিবী যদি স্থির থাকতো তাহলে কি হতো, কোনো একটা দিকে সারাক্ষণ সূর্যের আলো দেখা যেত এবং কোনো একটা দিকে সারাক্ষণ অন্ধকার বিরাজ করত। কিন্তু আমাদের পৃথিবী আবর্তন করছে বলেই কি হচ্ছে, যে 24 ঘন্টার মধ্যে একটা দিকে 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত, এটা সৃষ্টি হচ্ছে। ঠিক অপর সাইডেও কি হবে, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, অর্থাৎ পৃথিবীর সর্বত্র জায়গায় 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত সৃষ্টি হচ্ছে। আমরা যদি একটানা যদি দিন বিরাজ করতো তাহলে কোনো উদ্ভিদ বা কোনো প্রাণী তার ক্ষেত্রে তার যে কার্যক্রম বা ক্রিয়া সম্পাদন করা সম্ভব হতো কি? তাহলে আমরা দিনের বেলায় কি করছি, দিনের বেলায় যে যার নিজের গন্তব্য বা কর্মস্থলে পৌঁছাচ্ছি, সারাদিন কাজ করছি, কাজ করে গিয়ে যখন দিনের আলো শেষ হয়ে আসছে অর্থাৎ রাতের বেলা আসছে তখন সবাই আমরা বিশ্রাম নিচ্ছি, আবার ঠিক পরের দিন সেই একই নিয়মে আমরা আবার যে যার মতো সবাই কাজে উপস্থিত হচ্ছি, আবার রাতের হলে বিশ্রাম নিচ্ছি। তা এই পৃথিবীর আবর্তন গতি রয়েছে এই কারণেই কি হচ্ছে, দিন ও রাত্রি হচ্ছে, যে কারণে উদ্ভিদ থেকে শুরু করে প্রাণী জগৎ সকলেই তাদের বসবাসের একটা উপযুক্ত পরিবেশ এই গ্রহের মধ্যে খুঁজে পেয়েছে। এরপরে আমরা কি বলতে পারি, 5 নম্বর, 5 নম্বর যে তিনের পরে 4 নম্বর, 5 নম্বর আমরা বলতে পারি যে জোয়ার ভাটার সৃষ্টি, জোয়ার ভাটার সৃষ্টি। আর জোয়ার ভাটা আমরা কি জানি, চাঁদ, সূর্য আর পৃথিবী এই 3টি গ্রহ, নক্ষত্র এবং উপগ্রহের আকর্ষণের ফলে মূলত পৃথিবী পৃষ্ঠের উপরিভাগে যে জলভাগ রয়েছে সেই জলভাগে জোয়ার এবং ভাটা দেখতে পাওয়া যায়। চন্দ্রের আকর্ষণে
জোয়ারের প্রভাবটা সব থেকে বেশি থাকে। তো জোয়ার ভাটা নিয়ে তো আমাদের এখানে আলোচনা নয়, আমরা এখানে দেখব যে পৃথিবী যখন আবর্তন করছে, সেই আবর্তনের ফলে পৃথিবীর চাঁদের আকর্ষণের সব থেকে প্রভাবশালী জোয়ারটা সৃষ্টি হচ্ছে, ঠিক অপোজিট সাইডে নক্ষত্র বা সূর্যের আকর্ষণে কম প্রভাবশালী জোয়ারের সৃষ্টি হচ্ছে। আর ঠিক তার মধ্যবর্তী অঞ্চলে কি সৃষ্টি হচ্ছে? ভাটার সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তাহলে এক পাশে সব থেকে প্রভাবশালী জোয়ার আর অন্য পাশে কম প্রভাবশালী জোয়ার, এবং তাদের মধ্যবর্তী অঞ্চলে কি সৃষ্টি হচ্ছে? ভাটার সৃষ্টি হচ্ছে। এরপরে আমরা কি বলতে পারি যে এই যে পৃথিবীর আবর্তন গতি আছে বলেই আমরা সময় নির্ণয় করতে জানি। সময়ের যে পার্থক্যটা হয় সেই পার্থক্যটা নির্ণয় করতে পারি। কিভাবে? আমরা জানি যে 1 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানে সময়ের পার্থক্য হলো 4 মিনিট। কি বললাম? 1 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানে সময়ের পার্থক্য হলো 4 মিনিট। এই যে সময়ের পার্থক্য, সেই সময়ের পার্থক্যটা আমরা নির্ণয় করতে পারবো কিভাবে? সেটা এই পৃথিবীর আবর্তনের গতির ফলে। কারণ আমরা জানি যে পূর্ব দিকের দেশগুলিতে আগে সূর্য উদয় হয়, সেই তুলনায় পশ্চিম দিকের দেশগুলিতে পরে সূর্য উদয় হয়। তাহলে আমরা জানি, আমরা আমাদের পার্শ্ববর্তী দেশের সঙ্গে যদি তুলনা করি, আমাদের পার্শ্ববর্তী দেশ কি? বাংলাদেশ। আর তারপরে আমরা রয়েছি ভারতবর্ষ। তাহলে বাংলাদেশ আমাদের কোন দিকে অবস্থিত? পূর্ব দিকে অবস্থিত। তাই বাংলাদেশে যখন দুপুর 12টা হবে, তখন আমাদের দেশের ইন্ডিয়া বা ভারতবর্ষের সময় তখন দুপুর 11টা 30 মিনিট। কারণ বাংলাদেশের সময়ের থেকে ভারতবর্ষের সময়ের পার্থক্য 30 মিনিট পিছিয়ে। যেহেতু বাংলাদেশ পূর্ব দিকে অবস্থিত আর ভারতবর্ষ পশ্চিম দিকে অবস্থিত, তাই পূর্ব দিকের দেশগুলিতে আগে সময় হয়, মানে টাইমটা আগে হয়ে থাকে, আর পশ্চিম দিকের দেশগুলিতে টাইমটা পরে হয়ে থাকে। এই সময় নির্ণয় আমরা শিখব যে আমাদের ভারতবর্ষের সময় যখন দুপুর 12টা 30 হবে, তখন অস্ট্রেলিয়ার সময় কত, এইভাবে আমরা সময় নির্ণয় শিখব। তার আগে আমাদের শিখতে হবে কি? তার আগে আমাদের শিখতে হবে দ্রাঘিমা রেখা, অক্ষরেখা, এগুলো আগে আমাদের জেনে নিতে হবে। তারপরেই তো আমরা ওই সময় নির্ণয়ের অঙ্কটা ক্যালকুলেশনের মাধ্যমে করব। বোঝা গেল? তাহলে আজকের আমরা যতটুকু পড়লাম ততটুকু যদি আরো একবার বিশ্লেষণ করি, তাহলে কি দাঁড়ায়? যে আজকের আমরা পড়েছি যে পৃথিবীর গতিসমূহ, অর্থাৎ পৃথিবীর গতিকে যদি আমরা ভাগ করি, একটা হলো পৃথিবীর আবর্তন গতি আর একটা হলো পৃথিবীর পরিক্রমণ গতি। আবর্তন গতি কাকে বলা হচ্ছে? আবর্তন গতি বলা হচ্ছে যে পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকে এক পাক পূর্ণ সংখ্যায় ঘুরে আসতে যে সময়টা নিচ্ছে তাকে বলা হচ্ছে আবর্তন গতি। আর পরিক্রমণ গতি কাকে বলা হচ্ছে? পৃথিবী তার নিজের কক্ষপথ ধরে যখন সূর্যের চারিদিকে এক পাক ঘুরে আসছে, যে সময়টা নিচ্ছে সেটাকে বলা হচ্ছে পরিক্রমণ গতি। ঠিক আছে? আবর্তন গতির সময় কত বললাম? আবর্তন গতির সময় হলো 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, যেটাকে আমরা গড়পত্তায় ধরে থাকি 24 ঘন্টা। ঠিক আছে? তো আমরা আজকের পরিক্রমণ গতি সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করিনি, তাই আমরা আজকের আর পরিক্রমণ গতির দিকে যাব না। তো আবর্তন গতির ফলে কি কি হয়ে থাকে সেটা আমরা আলোচনা করেছি। আবর্তন গতি সম্পর্কে প্রথম কি হয়ে থাকে?
দিন রাত হয়ে থাকে। অর্থাৎ পৃথিবী যখন ঘুরতে ঘুরতে পৃথিবী আমরা কি বলেছি, পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে থাকে, তাই তো? যার কারণে পূর্ব দিকে সূর্য উদয় হয় আর পশ্চিম দিকে সূর্য অস্ত যায়। এবার পৃথিবী যখন নিজের অক্ষের ওপর ঘুরতে ঘুরতে যে অংশটা সূর্যের সামনে এসে পৌঁছায় সেই অংশটাই কি হয়, দিন হয়। আর যে অংশটা সূর্যের পিছনে অবস্থান করে সেই অংশটাই কি হয়ে থাকে, রাত হয়ে থাকে। 2 নম্বর আমরা কি বলেছি, সূর্যোদয় ও সূর্য অস্ত, তাই তো? আমরা সূর্যোদয় কি বললাম, যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরার কারণেই আমরা দেখতে পাই যে নির্দিষ্ট নিয়মে পূর্ব দিকে সূর্যোদয় হয় আর পশ্চিম দিকে সূর্যাস্ত যায়। 3 নম্বর আমরা কি বলেছি, উদ্ভিদ ও প্রাণীর বসবাসের উপযুক্ত পরিবেশ। তাহলে পৃথিবীর আবর্তন গতির কারণে, পৃথিবীর আবর্তন গতির কারণে কি হচ্ছে, এই সূর্য যখন পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে সূর্যের আলো, তখন কি হচ্ছে, দিন হচ্ছে। আর যখন সেই অংশটা সূর্যের সম্মুখ ভাগ থেকে ঠিক বিপরীত সাইডে চলে যাচ্ছে তখন সেটা রাত হচ্ছে। আর এই দিন আর রাত হওয়ার ফলে একটা নির্দিষ্ট ব্যালেন্স বজায় রাখছে। উদ্ভিদ থেকে শুরু করে প্রাণী জগতের সকলেই কি করছে, তাদের একটা শারীরবৃত্তীয় কার্যকলাপ নির্দিষ্ট নিয়মে পরিচালনা করতে পারছে। দিনের বেলায় তারা তাদের কার্যপ্রণালী সম্পন্ন করছে আর রাত্রের বেলায় তাদের বিশ্রাম নিচ্ছে। কেউ আবার রাত্রেবেলা তাদের কার্যপ্রণালী সম্পন্ন করে, দিনের বেলায় কি করে, দিনের বেলায় তারা রেস্ট নিয়ে থাকে। 4 নম্বরে আমরা কি বলেছি, জোয়ার ভাটার সৃষ্টি। তো আমরা বলেছি যে চাঁদ, সূর্য আর পৃথিবীর এদের আকর্ষণের ফলে জোয়ার ভাটা হয়ে থাকে। তাহলে ঠিক তার বিপরীত স্থানে কি হয়ে থাকে, তার বিপরীত স্থানে অর্থাৎ 90 ডিগ্রি সমকোণে সেখানে ভাটা হয়ে থাকে। তাহলে পৃথিবীর আবর্তন গতির কারণে এই জোয়ার ভাটার সৃষ্টি হয়ে থাকে। আর 6 নম্বর হিসেবে সরি 5 নম্বর হিসেবে আমরা কি বলেছি, সময়ের পার্থক্য। কি বললাম, সময়ের পার্থক্য। 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত দেখা যাচ্ছে, সময়ের পার্থক্য দেখা যাচ্ছে 4 মিনিট, তাই তো? তো আমরা এর পরবর্তী দিনে মোট দ্রাঘিমা রেখার সংখ্যা কত, মোট অক্ষরেখার সংখ্যা কত,